দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। লেতাইয়া পোতাইয়া তেনাইয়া পেতাইয়া এইসব কথা বলা যে সকল রাজনীতিবিদদের অভ্যাস সেগুলো মানুষ পছন্দ করে না। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জি হুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে। সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশের বিরোধিতা করে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে এখন কঠিন বিপদে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কঠিনভাবে ফেঁসে গিয়েছে ভারত। ভেঙে যেতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় সেভেন সিস্টার্স। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভারত এখন আতঙ্কে রয়েছে। এর আগে প্রফেসর ইউনূস স্পষ্ট বার্তা দিয়েছিল যে ভারত বেশি বাড়াবাড়ি করলে সেভেন সিস্টার্স ভেঙে যাবে। আসলে ভারত বাড়াবাড়ি করছে এবং সেভেন সিস্টার্স ভেঙে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সেভেন সিস্টার্স কি এবং সেভেন সিস্টার্স ভেঙে গেলে কি হতে পারে ভারতের, আমরা সেটা দেখে আসবো, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আমাদের। যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে। হঠাৎ কেন বাংলাদেশের বিরুদ্ধে আদা জল খেয়ে লেগেছে ভারত? স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পরও মোদি এতটা ক্ষেপেনি, কিন্তু এখন কেন বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে মোদি প্রশাসন? দিল্লির কোন দুর্বল জায়গায় আঘাত এনেছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠেছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রে জানা যায়, ভারতের কলিজায় আঘাত এনেছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যা ঘুম কেড়ে নিয়েছে মোদির। মোদি বুঝে ফেলেছে ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তাকে মোকাবেলা করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। গত 16 বছর দিল্লির কথায় বাংলাদেশে সবকিছু চলেছে, কিন্তু এখন উল্টে গেছে গণেশ। ভারতের এমন কোন একটি দুর্বল জায়গার খোঁজ পেয়েছে ডক্টর ইউনূস, যা সে দেশের গোয়েন্দা সংস্থার মোদি সরকারকে রিপোর্ট করেছে? আর ডক্টর ইউনূসের সেই পরিকল্পনাই মোদিকে পাগল করে তুলেছে। ঘুম হারাম তার প্রশাসনের। বাংলাদেশকে অল আউট করার দিবাস্বপ্ন দেখছে হিংসুক রাষ্ট্র ভারত, কিন্তু বাংলাদেশ জাতিগতভাবে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নেতৃত্বে এমনভাবে ঐক্যবদ্ধ যা ভারতের কল্পনারও বাইরে। এতদিন বাংলাদেশকে অঙ্গরাজ্যের মতো করে যাচ্ছেতাইভাবে ব্যবহার করে আসছে দিল্লি। মুক্তিযুদ্ধে বিশেষ সুবিধা দিয়েছে এই দোহাই দিয়ে এতদিন পরোক্ষভাবে বাংলাদেশকে করায়ত্ত করেছে তারা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরই পাল্টে গেছে চিত্র। এখন ভারত বয়কট আন্দোলন দিনকে দিন তীব্র হচ্ছে বাংলাদেশে। যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী, এই স্লোগান এখন দেশের কোটি কোটি তরুণের মুখে মুখে। তাই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভু আটকের পর থেকেই দুই দেশের বৈরিতা আন্তর্জাতিক রূপ পেয়েছে। সংখ্যালঘুদের উপর হামলার কল্পিত কাহিনী বিশ্বের কাছে তুলে ধরে নালিশ করছে মোদি প্রশাসন, অথচ কট্টরপন্থী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের দূতাবাসেও হামলা করতে ছাড়েনি। বিভিন্ন সূত্র বলছে, ইসকন ইস্যুসহ সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের পূর্ব পরিকল্পিত। ভারত ইচ্ছা করেই বাংলাদেশকে উত্তেজিত করতে চাইছে, কারণ তারা জেনে গেছে ডক্টর ইউনূসের এক গোপন সামরিক পরিকল্পনার কথা, আর সেই কারণেই ভারত এখন আগের চেয়ে বেশি দাদাগিরি ফলাতে চাইছে। আজ আমরা জানতে চাই ভারতের এই পাগলামির মূল কাহিনী, জানব পেছনের গল্প। মনে থাকার কথা, গত কিছুদিন আগে রংপুরের মাহিগঞ্জ কলেজে অনুষ্ঠিত হয় সনাতন জাগরণ মঞ্চের মহাসমাবেশ। এটির আয়োজক ছিল হিন্দু জঙ্গি সংগঠন ইসকন, কিন্তু কেন রংপুরেই করা হলো এই সমাবেশ? তার পেছনেই লুকিয়ে রয়েছে ভারত খেপার মূল কাহিনী। মূলত ভারতের গোপন ষড়যন্ত্রের মহড়া ছিল এটি।
সামরিক সূত্র বলছে ব্রিটিশরা এশিয়ার বৃহত্তম একটি বিমান ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল রংপুরের লালমনিরহাটে, যা ভারতের সীমান্ত ঘেঁষা। দিল্লিকে শায়েস্তা করতে এই বিমান ঘাঁটি আবার চালুর সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূস। এই বিমান ঘাঁটি চালু করা গেলে ভারতের 7 সিস্টার হুমকিতে পড়বে। এই ভয়ে ঘুম হারাম এখন মোদির। বিশ্বের বড় বড় রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকটে পড়লে ডক্টর ইউনূসের দ্বারস্থ হন। সেই ইউনূসের সাথে রাজনীতি আর কূটকৌশলে মোদি ধোপে টিকবে না, এ কথা নিশ্চিত করে বলা যায়। তাই মুখে বাংলাদেশকে দেখে নেব বললেও মোদি তার দেশের 7টি রাজ্য নিয়ে চরম দুশ্চিন্তায়। আমরা জানি ব্রিটিশ আমলে লালমনিরহাটে তৈরি হয় বিমান ঘাঁটি, যার কার্যক্রম এতকাল বন্ধ ছিল কোনো এক অজানা কারণে। ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই পুরো দমে চালু করার কাজ হাতে নিয়েছে এই বিমান ঘাঁটি, যা এশিয়া মহাদেশের বৃহত্তম বিমান ঘাঁটি। এটি করা গেলে ভারতের চিকেন নেক থাকবে বাংলাদেশের হাতের মুঠোয়। 7 সিস্টার নিয়ে বাংলাদেশের কাছে নতজানু থাকতে বাধ্য হবে ভারত। লেতাইয়া পোতাইয়া তেনাইয়া পেতাইয়া এইসব কথা বলা যেই সকল রাজনীতিবিদদের অভ্যাস, সেগুলো মানুষ পছন্দ করে না। একজন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তার ভাষা থাকবে স্ট্রেইট, আর সেই স্ট্রেইট ভাষাটা কেমন হবে সেইটাই দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি বারবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের বিভিন্ন যে উপদেষ্টারা আছেন বা ওনার যে বক্তব্যগুলো আছেন, আগামী দিনে যারা রাজনীতি করতে আসবেন তারা জাইনা রাখেন, শিখা নেন যে প্রতিবেশী দেশের কাছে তেলান যাবে না, জিহুজুর করা যাবে না, তাহলে আপনার ঘাড়ের মধ্যে চাইপা বসবে। আর এই চাপ খাইতে খাইতে আপনি একদিন জনগণের গারানি খাবেন, তারপর আপনার পরিণতি কোন দিকে যেতে পারে বাংলাদেশ দেখেছে। কথা বলছি ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভাষায় কথা বলে। গেল কয়েকদিন আগে ক্ষমতা তিনি নেওয়ার আগেই না জানি পরেই সাথে সাথে ভারতের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়ে বলছিল, যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ভারত যদি চায় তাহলে 7 সিস্টার হুমকিতে পড়বে। স্ট্রেইট কাট কথা। আর আজকে এসে বলছে আরেকটা কথা, বাংলাদেশের চলমান ইস্যুগুলো নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার প্রোপাগান্ডাতে ভারতের আমজনতা বিভ্রান্ত। অতীতের বিভিন্ন সময়ের বিভিন্ন ফুটেজ অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে যখন কোনো রাজনৈতিক সহিংসতা হয়েছে, সেগুলোকে আপনার পুঁজি করে ভারতের মধ্যে থাকাও পশ্চিমবঙ্গের বিভিন্ন যে ঘটনা আছে সেগুলোকে কাটপিস করে ভারতীয় গণমাধ্যম ঢালাওভাবে চালায় দিচ্ছে। তো আজকে দীর্ঘ সময় পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ হয়েছে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। খুবই একটা ভালো একটা জায়গা মতো একটা মারা দিছে। কোনটা? আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এই দুজনের মধ্যে চলমান যে সাম্প্রতিক বাংলাদেশের অবস্থান, কূটনৈতিক সম্পর্ক এবং কি হিন্দু সহ বাংলাদেশের যেই বিভিন্ন ইস্যুগুলা, সেগুলোর নিরাপত্তা নিয়ে কথা হয়েছে। প্রফেসর ইউনূস নরেন্দ্র মোদীকে শক্ত ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত মিডিয়ায় অতিরঞ্জিত খবর প্রকাশ করা হচ্ছে। সত্যিকার অর্থে কি হচ্ছে আপনাদের সাংবাদিকরা সেখানে বসে না বুঝে না শুনে ঢালাওভাবে প্রচার করছে, যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং আমাদের দেশের ভেতরে বসবাস করা হিন্দুদের মধ্যে এটার একটা ইফেক্ট তৈরি হয়েছে। সেজন্য তিনি বলছেন, ভারতীয় সাংবাদিকদেরকে বাংলাদেশে পাঠান, আমরা ভিসা দিব। বাংলাদেশে এসে বাংলাদেশের পরিস্থিতি দেখে তারপর আপনাদের গণমাধ্যমকে রিপোর্ট করতে বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া বিবৃতি হলো, ভারতীয় নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন তিনি, আর অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদী প্রফেসর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। টেরি আলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর টুইট করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ইউনূস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা এবং জনগণকেও তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যা গতকালকে উদযাপিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনূসের সরকারের প্রতি শুভকামনা জানিয়েছে এবং কাছের বন্ধু হিসাবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশাও প্রকাশ করেছেন। তিনি 2006 সালে তার নোবেল পাওয়া নিয়ে প্রশংসা করেছেন এবং তিনি বলছেন তিনি তাকে দীর্ঘদিন ধরে চিনেন, আর প্রফেসর ইউনূসের যেহেতু দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হিসাবে বয়ে আনবে। অপরদিকে ভারতীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যখন উত্থাপন করেছেন, তখনই ডক্টর ইউনূস বলছেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ডক্টর ইউনূসের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আর তাদের মিডিয়া নিয়ে তিনি বলছেন যে আপনাদের মিডিয়াকে বাংলাদেশে এসে আমরা ভিসা দিব, মাঠ পর্যায়ে এসে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর আপনাদের মিডিয়াকে নিউজ করতে বলেন, অন্যথায় কূটনৈতিক সম্পর্কের মধ্যে এটার প্রভাব পড়বে। এই কথাটা ক্ষমতার চেয়ারে বসে ভারতকে মুখের উপরে
এইভাবে বলার মতন সৎসাহস খুবই কমই ছিল অতীতের সরকারগুলোর। কারণ সবাই মনে করে ভারতের সাথে লিয়াজু মেনটেন করা দরকার। প্রফেসর ইউনূস নির্দিষ্ট একটা সময় আসলেই থাকা দরকার, অনেক কিছু হবে। কারণ তিনি ভারতের জন্য এই মুহূর্তে হুমকি স্বরূপ না। ভারত বিএনপি এবং জামাতকে নেগেটিভ মনে করলেও ডক্টর ইউনূসকে কিন্তু মনে করছে না। কারণ কি, এখানে অনেক ইস্যু আছে, পলিটিক্যাল ইস্যু। তো ডক্টর ইউনূসকে ধন্যবাদ। এভাবেই আমাদের বন্ধুত্বর জায়গায় বন্ধুত্ব থাকবে, কিন্তু দেশ নিয়ে কথা বললে, বাংলাদেশ নিয়ে কথা বললে তো শক্তভাবেই কিন্তু জবাব দেওয়ার ইস্যুটা আছে। ইভেন ভারতের যে মন্ত্রী আছে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকেও বাংলাদেশ ইস্যুতে বুঝে শুনে জেনে শুনে যে কোনো মন্তব্য করার অনুরোধ জানিয়েছেন ডক্টর ইউনূস। দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা চাচ্ছি আমাদের বিশ্বের যে কোনো জায়গা থেকেই হোক আমরা অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে আসবো। বন্ধুরা, ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কিন্তু 1 মাস আগেই বাংলাদেশের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে তাদের সেনাবাহিনীকে। এছাড়াও ভারতের একাধিক নেতা ও সনাতন ধর্মগুরুরা একের পর এক বাংলাদেশ দখলের হুমকি দিয়ে আসছে। এমনকি বাংলাদেশকে তারা দখল করে নেবে, বাংলাদেশকে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে, এইরকম একের পর এক ডায়লগ মারতে শোনা যায় তাদের। তারা হয়তো ভাবে যে বাংলাদেশকে তারা চাইলেই যে কোনো সময় দখল করে নিতে পারে। এমনকি তাদের সামরিক শক্তিও অনেক বিশাল এবং তারা পৃথিবীর 4র্থ সুপার পাওয়ার। আসলে ভারতের সামরিক শক্তি ও গোমূত্র বাহিনীকে আমরা যে গুনতিতেই ধরি না তা তারা কল্পনাও করে না। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভারতের 80% হিন্দুই কিন্তু গরুর গোমূত্র পান করে এবং এগুলো খেয়ে তারা বিভিন্ন ধরনের মিসাইল ও অত্যাধুনিক সব অস্ত্র নির্মাণ করেছে বলে প্রচার চালায়। যে দেশের প্রায় 1 কোটি মানুষ এখনও খোলা আকাশের নিচে যেখানে সেখানে মলত্যাগ করে এবং তারা পানির বিকল্প হিসাবে গরুর গোমূত্র খায়, তারা কিভাবে যে বাংলাদেশের সাথে যুদ্ধের পরিকল্পনা করছে সেটাই হাস্যকর। ভারতীয়রা শুধুমাত্র অস্ত্রের সংখ্যার দিক থেকে পৃথিবীর 4র্থ। এছাড়া তাদের নিজ দেশে তৈরি তেমন কোনো সমরাস্ত্র নেই। এমনকি ভারত নিজ দেশে এখনও বিমানের ইঞ্জিনও তৈরি করতে পারে না, আর যুদ্ধবিমান তো অনেক দূরের কথা। প্রযুক্তিগত উন্নয়ন এবং নিজ দেশের সামরিক অস্ত্রশস্ত্র তৈরির দিক দিয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এমনকি ফ্রান্সের থেকেও অনেক পিছিয়ে আছে। এছাড়াও ভারত তাদের প্রতিবেশী দেশ চীন ও পাকিস্তানের কাছে সবসময় মার খায়। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। ভারতীয়রা দাবি করে থাকে যে তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশকে দখল করতে সক্ষম এবং তাদের হাতে এমন অনেক গোমূত্র অস্ত্র রয়েছে যেগুলো দ্বারা নাকি বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব। আসলে ভারত চাইলে এমনটা করতে পারবে, তবে সেটা বলিউড মুভিতে, বাস্তবে না। বাংলাদেশের সাথে যদি ভারত কখনো যুদ্ধে জড়ায় বা গোমূত্র খেয়ে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের অবস্থা হবে করুণ। ভারত ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। বর্তমানে গুজরাট থেকে শুরু করে মণিপুরি সবাই কিন্তু এখন ভারতের কাছ থেকে স্বাধীনতা চাইছে। তারা নিজেরাই কিন্তু এখন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। ভারত বর্তমানে নিজ দেশের অভ্যন্তরীণ বিষয়কে হ্যান্ডেল করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেখানে বাংলাদেশ তো অন্য একটি স্বাধীন রাষ্ট্র, আর আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ অন্য কোনো স্বাধীন দেশের ওপরে আক্রমণ করতে পারে না, আর যদি সেটা করে সেটা হবে অবৈধ ও অগণতান্ত্রিক এবং এর বিরুদ্ধে সরাসরি জাতিসংঘ অবস্থান করবে এবং এ বিষয়ে হস্তক্ষেপ করবে। তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারে না। তারপরও যদি গোমূত্র খেয়ে বাংলাদেশে আক্রমণ করেই বসে, তাহলে ভারতের ধুতি খুলে যাবে। কারণ ভারত হয়তো ভুলে গেছে আমরা মুসলিম, আমরা বীরের জাতি। আমাদের মধ্যে একজন মরলে আরও 10 জন উঠে দাঁড়ায়। আমরা ইমাম মাহাদির সৈনিক, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৈনিক। আমরা বীরের জাতি, আমরা তো জন্মগত থেকে যোদ্ধা। 20 কোটি বাঙালির হাতে শুধু অস্ত্র ধরিয়ে দিন, তারপর দেখবেন আমরা নিজেরাই ভারত দখল করে ফেলেছি। আমাদের সেনাবাহিনীরও প্রয়োজন পড়বে না। ভারতের মালুরা মদ খেয়ে গোমূত্র পান করে কখনোই আমাদের সাথে যুদ্ধে টিকতে পারবে না। আজ পর্যন্ত কিন্তু বহুবার বর্ডার গার্ড বাংলাদেশের সাথে ভারতের বিএসএফের যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রতিবারই ভারত কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে চরম মার খেয়েছে। ভারত শুধু পারে নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করতে। বিশেষ করে বাংলাদেশ ভারত বর্ডারে নিরস্ত্র মানুষকে মেরে ভারত নিজেদেরকে অনেক শক্তিশালী দাবি করার চেষ্টা করে। কিন্তু যুদ্ধটি যদি হয় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে, তাহলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কখনোই টিকতে পারবে না ভারত। কারণ পেশাদারিত্ব এবং দক্ষতার দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে অনেক অনেক এগিয়ে। এই পর্যন্ত প্রায় পৃথিবীর 40টি দেশে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 4 থেকে 5 হাজার সৈন্য বিভিন্ন দেশে কর্মরত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব এবং যুদ্ধ করার সক্ষমতা ভারতীয় মালসেনাদের চেয়ে অনেক এগিয়ে। তাই সম্মুখ যুদ্ধে ভারত কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর সাথে টিকতে পারবে না। এবার যদি বলি ভারতীয় বিমান বাহিনীর কথা, তাহলে ভারতীয় বিমান বাহিনী কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। কিন্তু তারপরও এখানে কোনো লাভ হবে না, কারণ ভারতীয় সেনাবাহিনীর হাতে মাত্র 36টি রাফেল যুদ্ধবিমান রয়েছে, যার বেশিরভাগই চীন ও পাকিস্তান বর্ডারে সবসময় মোতায়েন রাখতে হয়। ভারতের হাতে 36টি যুদ্ধবিমানের মধ্যে খুব বেশি হলে মাত্র 2টি রাফেল যুদ্ধবিমান বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে পারবে। আর এগুলোকে ধ্বংসের জন্য তো বাংলাদেশের হাতে MiG-29 যুদ্ধবিমান রয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী ঘোষণা দিয়েছে খুবই দ্রুত বাংলাদেশ বিমান বাহিনীর হাতে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের অথবা 4.5 জেনারেশনের যুদ্ধবিমান যুক্ত হবে, যেগুলো যুক্ত হয়ে গেলে তখন আমরাও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হব। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন না যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটা শক্তিশালী এবং তাদের হাতে কি কি সমরাস্ত্র রয়েছে। আমরা এক নজরে বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে নিই, পরবর্তীতে আবারও বাংলাদেশ ভারত সম্পর্কে আলোচনায় আসছি। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পৃথিবীর 37তম শক্তিশালী দেশ এবং বাংলাদেশ সামরিক শক্তিতে 3 ধাপ উন্নতি করেছে। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, এবার 37তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ, যেটা বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য খুবই ভালো সংবাদ। এবং গত বছরের তুলনায় এই বছর বাংলাদেশের সামরিক বাহিনীর বাজেট অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। যেখানে গত বছর বাংলাদেশের সামরিক বাজেট ছিল $3.8 বিলিয়ন, সেখানে 2024 সালে এসে বাংলাদেশের সামরিক বাজেট গিয়ে দাঁড়িয়েছে প্রায় $7 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ এইবার সামরিক বাজেট দ্বিগুণ বৃদ্ধি করেছে, যেটা আমাদের জন্য খুশির সংবাদ। বন্ধুরা, বাংলাদেশের সামরিক বাহিনী মূলত 3 ভাগে বিভক্ত: সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী। আমরা প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আলোচনা করব, তারপর ধাপে ধাপে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে আপনাদেরকে জানাবো। গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে টোটাল 1,60,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 620টি, আর্মড ভেহিকলস রয়েছে 13,100টি, সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 61টি, টাউড আর্টিলারি রয়েছে 437টি এবং MLRS বা রকেট লঞ্চার রয়েছে 71টি। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি যুক্ত হয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন, আর এটি বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী একটি অ্যাটাক ড্রোন। বাংলাদেশ সেনাবাহিনীতে এই অ্যাটাক ড্রোন যুক্ত হওয়াতে বাংলাদেশ সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এই অ্যাটাক ড্রোনের সাহায্যে বাংলাদেশ সেনাবাহিনী শত্রুপক্ষের যুদ্ধ ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া যান সব কিছু অনায়াসেই ধ্বংস করতে পারবে। এছাড়াও গত বছর বাংলাদেশ সেনাবাহিনীতে তুরস্কের তৈরি টাইগার মিসাইল যুক্ত হয়েছে, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার পাওয়ার অনেক গুণ বৃদ্ধি করবে। এছাড়াও চীনের তৈরি লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্কও যুক্ত হয়েছে বাংলাদেশের বহরে। মোট 44টির মতো এই ধরনের লাইট অ্যাটাক যুদ্ধ ট্যাঙ্ক যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বহরে। তাই সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনী এখন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনী। এসব ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীতে গত বছর বেশ কয়েকটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট যুক্ত হয়েছে, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে সৈন্য ও রসদ পরিবহন করতে পারবে। বন্ধুরা, এবার আমরা বাংলাদেশ বিমান বাহিনী সম্পর্কে জানব। 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে টোটাল 216টি যুদ্ধবিমান রয়েছে। এর মধ্যে ফাইটার যুদ্ধবিমান রয়েছে 44টি, আর ফাইটার যুদ্ধবিমান হিসাবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে রয়েছে 2 রকমের ফাইটার এয়ারক্রাফট। এগুলো হলো MiG-29 যুদ্ধবিমান 8টি এবং 36টি F-7 যুদ্ধবিমান। এবং বাংলাদেশ বিমান বাহিনীতে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবে রয়েছে 16টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এবং প্রায় 87টি টেইনার এয়ারক্রাফট রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে। বাংলাদেশ বিমান বাহিনীতে স্পেশাল মিশন যুদ্ধবিমান রয়েছে 4টি ও হেলিকপ্টার আছে 73টি। তবে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। আপনি যদি খাবেন, আমাদের মায়াপুরে গোশালা থেকে প্রতি মাসে কয়েক লাখ টাকার গোমূত্র বিক্রি হয়। গোমূত্র খেলে 38টা রোগ ভালো হয়।
एक गाय का गोबर जो होता है वो कोहिनूर हीरे से भी ज्यादा महंगा होता है। सुप्रीम कोर्ट का वाणी। आप एक काम करिए, हॉस्पिटल्स बंद कर दीजिए और आप गायों के तबेले में वहाँ पे बेड्स लगवा दीजिए, वहाँ लोग गौमूत्र पीते रहेंगे, वहाँ गोबर खाते रहेंगे और बीमारियाँ ठीक होती रहेंगी। বন্ধুরা, এবার আসল কথায় আসি। ভারত বাংলাদেশ যদি যুদ্ধ লাগে তাহলে ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না। উল্টো কঠোর পরাজয় বরণ করে নিতে হবে ভারতীয়দের। কারণ ভারতীয় সৈন্যরা শুধু বেতনের লোভে চাকরি করে, তাদের মধ্যে দেশপ্রেম নেই বললেই চলে এবং তাদের সাহসও অনেক কম। অন্যদিকে বাংলাদেশ হলো বীরের জাতি এবং বাংলাদেশের এক একটি সৈনিক হলো পারমাণবিক বোমা। এদেরকে কখনোই যুদ্ধে হারানো সম্ভব নয় এবং বাংলাদেশ সেনাবাহিনী মনে করে যে দেশের জন্য জীবন ত্যাগ করলে সে জান্নাতি হবে। আসলে বাস্তবতা এটাই। তো বন্ধুরা, ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? এটা ভারত ভালো করছে না, কারণ ভৌগোলিকভাবে বাংলাদেশ আবার যখন ডাক দিবে তখন বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা এখন বিরাজ করছে, এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই উত্তেজনা ছড়িয়ে যাবে। বাংলাদেশ যখন আবার সে অসহায় অবস্থায় ডাক দিবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার প্রতিবেশীদের সহযোগিতা চাই, তখন অবশ্যই বাংলাদেশের সাথে আবার চীন এসে যোগ দিবে, বাংলাদেশের সাথে সেই পাকিস্তান এসে যোগ দিবে, যেটা আমরা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাহলে এই পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠবে। একটু আগে তো আমাকে আমাদের দীপক দাদা উনি বললেন যে শুভেন্দু অধিকারীর সভায় বাংলাদেশের পতাকাকে কিভাবে পদদলিত করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। বিচ্ছিন্ন মানে এইসব হালকা পাতলা ঘটনা ঘটতেই পারে, কিন্তু আমি সবচেয়ে অবাক হচ্ছি যে বাংলাদেশের যে প্রশ্নটা আমি মাঝপথেও জানতে চেয়েছি আপনাকে মাঝে আরেকজন যিনি নেতা ছিলেন তার কাছে, যে আপনি আমাকে বাংলাদেশের কোন একটা পর্যায়ে গেলে, ধরেন একটা বিক্ষোভ রাস্তায় হচ্ছে, সেখানে ধরেন একটা মানে মানুষ তার একটা সেন্টিমেন্ট থেকে কি একটা পতাকা ছুড়লো দিল, একটা জিনিস হতে পারে। আমি বুঝতে চাচ্ছি যে একটা অফিসিয়াল একটা স্থাপনায় হামলা করার মতো 5ই আগস্টের পরে কি এমন ঘটনা, এটা হলো সবচেয়ে বড় দিক। আছে ত্রিপুরাতে কি ঘটনা ঘটছে। 2 নাম্বার, কি এমন ঘটনা 5ই আগস্টের পরে ঘটেছে যে আজকে আমাদের প্রিয় মমতা ব্যানার্জি তিনি আজকে জাতিসংঘের হস্তক্ষেপের জন্য মোদী সাহেবের মানে সুপারিশ কামনা করেছে। কি এমন ঘটনা ঘটেছে? এটাও তার একটা রাজনৈতিক খেলা, বুঝতে পারছি। হ্যাঁ, তার রাজনীতিতে আমার তাদের নির্বাচন, বিধানসভা নির্বাচন আছে, তো চালাই দিলে হবে। এটা উত্তর দিবে, এটা চমৎকার উত্তর দিতে হবে। আমার কনসার্নের জায়গাটা মানে এমন কি ঘটনা ঘটলো যে বাংলাদেশ সীমান্তে এসে যে আপনি আমাকে লোকজন নিয়ে সেখানে সভা সমাবেশ করে জোর জবরদস্তি করে বাংলাদেশে আক্রমণ করার জন্য ঢুকতে চাচ্ছেন, উদ্যত হচ্ছেন, কয়েকশো গজ ভেতরে ঢুকে যাচ্ছেন। কি এমন ঘটনা, সে ঘটনাটা জানতে চাই। যেই ঘটনা বিশ্বজিৎ হত্যার পরে হলো না আওয়ামী লীগের আমলে, বিগত 16 বছরে অন্তত আওয়ামী লীগের বহুলাংশে হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা বাংলাদেশে সংখ্যানুপাতিক হারে বহুলাংশে কমে গেছে বিগত বছরগুলোর তুলনায়। আওয়ামী লীগ শাসন আমলে তখন তাদেরকে এতটা উৎকণ্ঠিত দেখা গেল না। ক্ষমতাচ্যুত হওয়ার আগে শিলার আলী দাস বলে এক কিশোরীকে হত্যা করা হলো বর্ডারে, তখন কোনো মানে হাই কমিশন জ্বালানো হলো না, পোড়ানো হলো না, আক্রমণ করা হলো না। এখন কি এমন ঘটনা ঘটলো? এত জ্বালাটা কেন একজন পতিত স্বৈরাচারকে নিয়ে, একজন হাসিনাকে নিয়ে ভারতের এত গাত্রদাহ? এখানে চিন্ময় দাস কোনো ফ্যাক্টর না। আজকে যদি চিন্ময় দাস যদি ফ্যাক্টর হতেন তাহলে বিশ্বজিৎ ফ্যাক্টর হতেন। বিশ্বজিতের ব্যাপারে তো ভারতের এত কড়া মনোভাব দেখি নেই, কারণ তখন তো আওয়ামী লীগ ক্ষমতায়। তাহলে আজকে চিন্ময় দাসকে তো আল্লাহ মাফ করে হত্যা করা হয়নি, গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। সেখানে আরেকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বলা হচ্ছে যে হত্যাকাণ্ডের ঘটনায় সেখানে মুসলমানরা সম্পৃক্ত, কিন্তু আবার আমরা লজ্জা পাচ্ছি ছাত্রলীগ যুবলীগের নাম এসেছে। তাহলে আমার কথা হলো, মুসলমান আবার ছাত্রলীগ যুবলীগ হলে একরকম, আবার হিন্দু আওয়ামী লীগ নেতা হলে আরেক রকম। এখন হিন্দু যদি আওয়ামী লীগ করে, যখন আওয়ামী লীগ নেতা হিসাবে তাকে কোনো কিছু প্রশ্ন করা হয়, তখন সংখ্যালঘুরূপে প্রশ্নবাণে জর্জরিত করা হয়, তাদেরকে আক্রান্ত করা হয়। আবার যখন তারা হিন্দু হয়ে যখন মুসলমানের উপর, আওয়ামী লীগ নেতা হয়ে মুসলমানের উপর আক্রমণ করে, তখন আর এটা কোনো প্রশ্ন হয়ে দেখা দেয় না।
এই যে দ্বিচারিতা, তাহলে এখান থেকে আমাদের কাছে প্রমাণিত হয় যে এখানে ভারতের মূল জ্বালা আওয়ামী লীগকে নিয়ে। ভারতের এত কি কাম, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, মালদ্বীপ, ভুটান, সার্কভুক্ত অনেক দেশ আছে, তাহলে তাদের এমন কি গরজ পড়ে গেল যে হাসিনাকেই তারা মানে একদম বিশেষ ব্যবস্থাপনা আশ্রয় দিতে হবে? আওয়ামী লীগের বাগা বাগা নেতারা তাদের পার্কে ঘুরে বেড়াবে, বড় বড় অ্যাপার্টমেন্ট কিনে থাকবে, তারা কেন আমাদের পেছনে একটা আওয়ামী লীগের জন্য, একটা দলের জন্য, একটা ব্যক্তির জন্য পুরো বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা অবনতি ঘটাচ্ছে? কিন্তু তারা তো বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, সেখানে তারা উদ্বিগ্ন। আপনি কেন মনে করছেন আওয়ামী লীগ? সাগর ভাই বলি, বাংলাদেশে হিন্দু যারা আছে তারা বলে না যে আমরা অরক্ষিত, তারা আছে জামাই আদরে। এখন কথা, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নাই। এখন বাংলাদেশে যারা আছেন তারা সুনির্দিষ্টভাবে বলতে পারেন না আর আমি আক্রান্ত হচ্ছি। ইভেন আমি আপনাকে শুধু আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি ছোট মানুষ, আমি ছোট একজন উদ্যোক্তা, আমার একটা মার্কেট আছে, সেখানে যারা হিন্দু ধর্মাবলম্বী ভাড়াটি আছেন তারা আমার বাবার আমল থেকে আছেন। আমি নামও বলে দিই, একজনের নাম আমার এখনো মনে আছে, নারায়ণ মজুমদার। আমি যখন ক্লাস 7-8 পড়ি তখন উনি আমার বাবার ওই মার্কেটে উনি গেছেন, স্টিল নাও এখন পর্যন্ত আমি টকশো করছি, উনি অত্যন্ত জামাই আদরে উনি আমাদের মার্কেটে এবং আরো অন্যরাও আমাদের মার্কেটে ওনার দোকানপাট করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে বাংলাদেশে একটা ব্যক্তিগত, আমি একটা উদাহরণ দিয়ে বললাম, হিন্দুরা অত্যন্ত আমাদের মুসলমানদের থেকেও তারা অনেক শান্ত সুস্থ পরিবেশে আছে। তাহলে ভারতে তো নির্ঘুম রাত কাটানোর কারণটা কি? কারণটা হিন্দুরা নয়, কারণটা হলো হিন্দুদের মাথায় লবণ রেখে হাসিনাকে বাঁচানোর পায় তারা, আমার দেশে অশান্তি তৈরি করা। যেটা দীপক দাস যথার্থই বলেছেন, আমার একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট আসলেও সে সরকারকে সেট আপ করতে পারে নাই, তার তো কোনো রাজনৈতিক দল নাই, তার তো কোনো মিশন নাই। সে একটা ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশের হাল ধরেছে প্রফেসর ইউনূস, তার তো কোনো রাজনৈতিক মতাদর্শ নাই, তার দল নাই। তাহলে তার সরকারকে কেন টার্গেট করা হচ্ছে? নিশ্চয়ই তাকে টার্গেট করা হচ্ছে আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য, আমার দেশকে অশান্ত করে আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য, আওয়ামী লীগের যারা গণহত্যা করেছে তাদের বিচারকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এটা বুঝতে তো রকেট সায়েন্স পড়তে হবে না আমাদেরকে। এটার জন্য আজকে যে কাজগুলো করছে এটা নিন্দনীয়। এটা ভারত ভালো করছে না, কারণ ভৌগোলিক ভাবে বাংলাদেশ আবার যখন ডাক দিবে তখন বাংলাদেশ এবং ভারতের যে অবস্থা এখন বিরাজ করছে, এটা বাংলাদেশ আর ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই উত্তেজনা, এই উত্তেজনা ছড়িয়ে যাবে। বাংলাদেশ যখন আবার সে অসহায় অবস্থায় ডাক দিবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি আমার প্রতিবেশীদের সহযোগিতা চাই, তখন অবশ্যই বাংলাদেশের সাথে আবার চীন এসে যোগ দিবে, বাংলাদেশের সাথে সেই পাকিস্তান এসে যোগ দিবে, যেটা আমরা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাহলে এই পুরো অঞ্চলটাই অশান্ত হয়ে উঠবে একজন হাসিনাকে বাঁচানোর জন্য, একটি আওয়ামী লীগের দলকে বাঁচানোর জন্য। তাহলে এটা কি কখনো বুদ্ধিমানের মতো কাজ হবে? ভারত কি তার অখণ্ডতা রক্ষা করতে পারবে? ভারত কি তার 7 সিস্টার রক্ষা করতে পারবে? এখানে অনেক বড় প্রশ্ন উঠে বড় হয়ে দাঁড়াবে। কিন্তু আমার কাছে এর চেয়ে বড় আশঙ্কা হলো, এর চেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো যে ভারত কি এটা ভাবে, বা ভারতে যারা এই মুহূর্তে সীমান্তে আসছে এবং বিশেষ করে শুভেন্দু অধিকারী একটাবার ভাবছে যে ভারতে বাংলাদেশিদের উপরে আক্রমণ, বাংলাদেশি হাইকমিশনের আক্রমণ এবং বাংলাদেশ সীমান্তে আসার কারণে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, এটা যদি একবার ভাবতো, বাংলাদেশে থাকা হিন্দুদের কথা যদি একবার ভাবতো, মনে করে তারা ভাবে যে, তারা ভাবে না এটা, তারা যদি হিন্দুদের নিরাপত্তাই ভাবতো, তারা ভাবতো যে বাংলাদেশের 18 কোটি মানুষ মুসলিম অধ্যুষিত, সবাই সেন্টিমেন্ট শান্ত না, তারা আমাদের এই কর্মকাণ্ডে কিছু কিছু বিচ্ছিন্ন মানুষ আমাদের হিন্দু ভাইদের উপরে আক্রমণ করলে বলে রাগের মাথায় করেও তো ফেলতে পারে। তো তারা যে সত্যিকার অর্থে যে উস্কানিটা দিচ্ছে, যে ফাঁদে ফালানোর জন্য শুভেন্দ্র অধিকারী যে খেলাটা খেলছে, এটা ভারতে বসবাসরত, বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জন্য হুমকি, এটা তাদের সেকুলারিজমের জন্য হুমকি, এটা ত্রিপুরা, এটা জেনেও তারা করছে। কারণ হলো তারা চায় বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হোক, কারণ হলো বাংলাদেশের হিন্দুদের জন্য তাদের। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন 7 সিস্টার্স নিয়ে। আপনাদের অপিনিয়ন কি? আপনারা কি ভাবছেন? 7 সিস্টার্স যদি ভেঙে যায় তাহলে ভারতের কি দশা হবে ভেবেছেন একবারও? ভারত ভাই কঠিন বিপদে রয়েছে, কঠিনভাবে ফেঁসে গিয়েছে। ভারত বুঝে উঠতে পারতেছে না এখন সে কি করবে।
মানে আবেগের বশবর্তী হয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য মরিয়া হয়ে উঠছিল। বাংলাদেশ বিরোধী বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল ভারতের মিডিয়াগুলা। কিন্তু দিন শেষে এমন একটা মুহূর্ত আসতে চলেছে ভারতের জন্য, সেভেন সিস্টার্স ভেঙে যাবে এবং একই সাথে ভারতকে কঠিন মাসুল দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন, কি বলতেছেন আপনারা? বর্তমানে ভারত যা শুরু করেছে বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশকে নিয়ে যা করছে, এটা কি মোটেও ফেয়ার হচ্ছে? আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।